দরজাটা ভালো করে বন্ধ করে দেবেন। প্রিয় দর্শক, উদীরণ আবৃত্তি নির্ভর পাক্ষিক আয়োজন উদীরণের সঙ্গে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ। উদীরণের সঙ্গে এই পর্বে যুক্ত আছেন দুজন অত্যন্ত গুণী আবৃত্তি শিল্পী, অত্যন্ত পরিচিত আবৃত্তি শিল্পী, আপনাদের সকলের প্রিয় মিলি চৌধুরী। মিলি চৌধুরী চিটাগংয়ে স্থায়ীভাবে বসবাস করেন, আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন প্রায় 3 দশক ধরে। এবং আরেকজন ডক্টর ভাস্বর ব্যানার্জি, তাকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। ডক্টর ভাস্বর ব্যানার্জি আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন, আমি যদি ভুল না করি, 3 দশকেরও অধিক সময়কাল ধরে। এবং তিনি আমাদের অনেকেরই শিক্ষক, আমাদের সরাসরি শিক্ষক না হলেও তার যারা ছাত্র আমরা বা ছাত্রী, আমরা তাদের কাছ থেকে শিখেছি। সো একভাবে তিনি ডক্টর ভাস্বর ব্যানার্জি বাংলাদেশে আবৃত্তি চর্চাকে জনপ্রিয় করবার জন্য বা আবৃত্তি চর্চাকে ছড়িয়ে এর বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই কথা নিঃসন্দেহে বলা যায়। মিলি চৌধুরী এবং ডক্টর ভাস্বর ব্যানার্জি, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম, অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আজকে আমরা তাদের আবৃত্তি শুনবো, পাশাপাশি আমরা যেটা করব সেটা আমরা তাদের সঙ্গে কথা বলবো, আমরা জানবো আবৃত্তি সম্পর্কিত তাদের ভাবনা এবং এই মুহূর্তে আবৃত্তি চর্চার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে। আমি প্রথমেই যেতে চাই ডক্টর ভাস্বর ব্যানার্জির কাছে। ভাস্বরদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা যে সময়টা থেকে শুরু করি, 90-এর দশকের শুরু থেকে আমরা যারা আবৃত্তি চর্চা করবার কথা ভেবেছিলাম বা ভাবছি, তারা অভিজ্ঞজনদের কাছ থেকে শুনেছি, সে সময় যারা করতেন তাদের কাছ থেকে শুনেছি যে যেহেতু এই মাধ্যমটির কোনো একটি কবিতার আবৃত্তি নির্মাণের ক্ষেত্রে সেরকম বাঁধা ধরা কোনো নিয়ম বা রীতি নেই, সেহেতু একজন আবৃত্তি শিল্পীকে অন্যান্য শিল্প মাধ্যমের ওপরে একটা দখল থাকা চাই। যেমন সেটা হতে পারে নাটক, অভিনয়, নির্দেশনা, সঙ্গীতের উপরে খুব ভালো ধারণা, পেইন্টিংস এর উপরে খুব ভালো ধারণা। এই সকল বোধগুলো তার আবৃত্তি চর্চার ক্ষেত্রে বা তার আবৃত্তির স্টাইল নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি নিজে একজন বাচিক শিল্পী হলেও বা আবৃত্তি শিল্পী হিসেবে সমাধিক পরিচিত হলেও আপনি নিজে অন্যান্য মাধ্যমগুলোতে অনেক বেশি কাজ করছেন, যেমন অভিনয়, নির্দেশনা, মঞ্চ নাটক, টিভি নাটক, গবেষণাধর্মী কাজ। এই বিষয়গুলো আপনার নিজের আবৃত্তি চর্চার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলছে, বা আদৌ কোনো প্রভাব ফেলছে কিনা, ফেলছে বলে আপনি মনে করেন কিনা? দাদা, আপনি আনমিউট হয়ে আছেন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর যে প্রশ্নটি করা হলো সেটা আমি প্রথমেই উদীরণ যে আয়োজনটা আজকে এখানে করেছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে সে ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনছেন আজকের অনুষ্ঠানে। আমার সাথে সহশিল্পী হিসাবে আছে মিলি চৌধুরী, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে তখন ছিল না ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু যারা যারা বড় আবৃত্তি শিল্পী, সেই সময় নামকরা আবৃত্তি শিল্পী ছিলেন, তারা তো নিজেরা আবৃত্তি করতেন, কিন্তু তাদের সাথে যারা সংস্পর্শে যারা এসেছে তারা কিন্তু ওইভাবেই কিন্তু তাদের কাছ থেকে ওইরকম একবারে সিলেবাস করে বা কোনো আইন কানুন মেনে এরকম ভাবে কিছু শেখেনি, কিন্তু শুনে 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 সাথে থাকার, এবং তারপরে 70-এর দশক থেকে কিন্তু একটা মোটামুটি আবৃত্তির একটা জোয়ার এবং শিক্ষা যেটাকে বলে,
হ্যাঁ, সেই আবৃত্তি শিক্ষা প্রশিক্ষণ এই ব্যাপারগুলো চালু হয়েছে প্রায় 70-এর দশক থেকেই আর কি আমরা দেখছি। তো আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ যেটা ছিল সেই সংস্কৃতি সংসদের সাথে যুক্ত ছিলাম। সেখানে নিজেরা আবৃত্তি শিল্পী হিসাবে আবৃত্তি করেছি। তো সেখানে তখনও কিন্তু আমাদের ছাত্রছাত্রী বা প্রশিক্ষণ এই ব্যাপারগুলো তখনও চালু হয়নি। আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে পড়াশোনা করতে গেলাম। সেখান থেকে ফিরে আসবার পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আমাকে বলা হলো যে তুমি যদি একটা আবৃত্তির একটা সিলেবাস তৈরি করে দাও। তো আবৃত্তির সিলেবাস তৈরি করে দিলাম এবং সেই আবৃত্তির সিলেবাস থেকেই কিন্তু কোর্স ডাকা হলো এবং সেই কোর্সের থেকে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে ভর্তি হলো এবং আস্তে আস্তে আবৃত্তির যে একটা পদ্ধতিগত একটা প্রশিক্ষণ আছে সেই পদ্ধতিগত প্রশিক্ষণটা শুরু হলো। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি নেটওয়ার্ক নিয়ে? কিন্তু আপনার ভিডিওটা বন্ধ হয়ে আছে। ভিডিওটা বন্ধ হয়ে আছে। আচ্ছা, দেখছি সেটা। ওটা যাই হোক, আমি কথাটা অন্তত এসে যাবে হয়তো, আশা করছি তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে। যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে 80-র দশকে, একদম 80-র দশকের শুরু থেকে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ফিরে আসার পরে কোর্স শুরু হয়, প্রশিক্ষণ দিই সেখানে। আমি প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই ধরনের একটা কোর্সের মডিউল তৈরি করে সেখানে দিই এবং 15 দিন আবৃত্তির কোর্স শুরু হলো সেই সময়। তারপরে থেকে শিল্পকলা একাডেমিতে নিয়মিত ভাবেই আবৃত্তির ওয়ার্কশপ শুরু হয়েছে, অনেকে করেছে। আমি তো প্রথম শুরু করলাম, তারপরে বিপ্লব বালা এবং আরো অন্য সালেক খান এবং অনেকেই করেছেন। তো এই যে আবৃত্তির ওয়ার্কশপ এবং আবৃত্তির প্রতি তখন এর মধ্যে বাংলাদেশে কিন্তু বড় বড় আবৃত্তি শিল্পীরা এসে ঘুরে গেছে। তারা হলেন কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, তারপরে উৎপল কুন্ডু, তারপরে আরো অনেকে, নীলাদ্রি শেখর বসু। এরা আসার পরে কলকাতায় আবৃত্তির চর্চাটা কেমন হচ্ছে, তারা কেমন আবৃত্তি করে, আমাদের একদম ইয়াং জেনারেশন, এই নতুন প্রজন্ম, এরা কিন্তু খুব এই আবৃত্তি শুনে কিন্তু খুব উদ্দীপ্ত হলো এবং আবৃত্তি শেখার জন্য, প্রশিক্ষণ নেবার জন্য এই শুরু হলো নানান রকমের দল গঠন এবং সেই দল কণ্ঠশীলন তৈরি হলো, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র শুরু হলো, সরিত, তারপরে সরস্বতী, নানান রকমের দল তৈরি হলো আবৃত্তি, সংগঠনগত আবৃত্তি। তো আমরা জানি যে সেখানে যে একসাথে দল মিলে আর কি আবৃত্তি করলে কিভাবে একটা সংগঠন চলে আর কি। তো সেইভাবেই কিন্তু আমরা। আচ্ছা, আমার ছবিটা কি ভেতরের থেকে অফ করা আছে নাকি? না, আমাদের এখান থেকে অফ করে নাই দাদা। ওই যে এখান থেকে অন করতে পারছে না, ভিডিওটা আসছে না। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন চেষ্টা করে দেখেন তো দাদা। The hostess. এইবার দুঃখিত, যারা শুনছিলেন তারা শুধু কথাই শুনেছেন, আমার চেহারাটা দেখতে পাননি। যাই হোক, দুটোকে এখন একটু মিলিয়ে নেন। যে কথা আরিফ আমাকে জিজ্ঞেস করেছিল, প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করেছিল, তার মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর কি। যে এর পরের থেকে শুরু হয়ে যায়, তারপরে তো আবৃত্তি সমন্বয় পরিষদ, তারপরে আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মেলন, সব সরস্বতী, দুটো আন্তর্জাতিক, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে খুব বড় উৎসব করেছে। তো এগুলো আমাদের চোখের সামনে দেখা এবং সেই সব উৎসবে আমরা যোগ দিয়েছি, থেকেছি। তো এইভাবে কিন্তু আবৃত্তিটা ছড়াতে থাকলো। আর আবৃত্তি সমন্বয় পরিষদ হবার পরে তো সারা দেশে এখন তো প্রায় 300 থেকে 350 আবৃত্তির দল আছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে সংগঠনগত আবৃত্তি। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, যে প্রশ্নটা আমার ছিল, আমাদের কি এখন আমরা কি এই জায়গাটা এইভাবে বলতে পারবো যে আমাদের একটা স্ট্রাকচারড ওয়ে আছে, যে একটা কেউ যদি আবৃত্তি শিখতে চায়, সে ধরুন কেউ যদি গান শিখতে চায়, সে তালিম নিতে পারবে 1 বছর, 2 বছর, 3 বছর, সে যতদিন ধরে চায় বা কোনো ওস্তাদের কাছে গিয়ে শিখতে পারবে। আমাদের কি এরকম কোনো জায়গা আমরা তৈরি করতে পারছি বা আছে কি দুই বাংলা মিলে?
না, আমি বলি যে ওই ও বাংলায়ও আছে, বাংলাতেও আছে। আমরা যে প্রত্যেকটা দলেরই কিন্তু ঢাকাতেও আছে, চট্টগ্রামে গেলেও দেখা যাবে শিল্পকলা একাডেমিতে, সেখানে প্রতিদিন ওয়ার্কশপ হচ্ছে এবং যারা প্রশিক্ষক ঢাকাতে এবং আহ, চট্টগ্রামে এবং সারা দেশে, তারা কিন্তু এই প্রশিক্ষণে, ওই যে আমি বললাম যে সেই 83 সালে কিন্তু আমি এই মডিউল তৈরি করেছিলাম। ওই মডিউলের আলোকে কি কি বিষয়গুলো থাকবে একটা আবৃত্তি শিখতে গেলে, শুধু তো একটা কবিতা থাকলো সেটা আবৃত্তি করে দিলাম, এটা এই আবৃত্তিটা করতে গেলে কি কি জিনিসগুলো আনুষঙ্গিক, যে জিনিসগুলো সেগুলো জানা দরকার এবং করা দরকার। আবৃত্তির একটা ছন্দ, ছন্দ জ্ঞান, কবিতার ছন্দ জ্ঞান সম্পর্কে জানা, তারপরে কি গতিতে পড়তে হবে, তারপরে এর মধ্যে কোথায় ওঠানামাটা, মডুলেশনটা কেমন হবে, এগুলো সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো, এগুলো এই ব্যাপারগুলো কিন্তু আবৃত্তির সাথে জড়িয়ে আছে। এবং প্রত্যেকটা মডিউলে, প্রত্যেকটা ওয়ার্কশপেই কিন্তু আমার মনে হয় যে আমি তো করাই, অন্যরা নিশ্চয়ই করায় এটা। এবং আবৃত্তি একটা কবিতার নির্মাণ কিভাবে হবে সেটা কিন্তু প্রত্যেকে, এক একজনের এক এক রকম পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো আহ, যে যার মতন করে বোঝান, বলেন, ইন্টারপ্রেট করেন। তা এক একজনের বোঝানো এবং বোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার একটা কবিতা সম্পর্কে এক এক রকমের, সেটা ঠিক আছে। এখন আমার যে ছাত্রছাত্রী প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা মূল জায়গায় উদ্বুদ্ধ করি। আমি কখনো কখনো নিজে তো করি আরকি, এবং কখনো কখনো ওয়ার্কশপ গুলোতে আমাদের যারা স্টলওয়ার্ট যারা আছে, অত্যন্ত নামি দামি পুরনো, পশ্চিমবঙ্গের যেমন শম্ভু মিত্রের আবৃত্তি, কাজী সব্যসাচীর আবৃত্তি, প্রদীপ ঘোষের আবৃত্তি বা পার্থ ঘোষের আবৃত্তির ক্লিপিং, হ্যাঁ, এক একটা কবিতার একটা ক্লিপিং, যে উনি এই কবিতাটা, রবীন্দ্রনাথের এই কবিতাটা এইভাবে আবৃত্তি করেছেন, সব্যসাচী এই কবিতার এইভাবে উনি উনি প্রেজেন্ট করছেন এইভাবে। তো এইভাবে এই পার্থক্যগুলো এবং কে কিভাবে এটাকে প্রেজেন্ট করছে, এই জিনিসগুলো কিন্তু আমার আমার কোর্সের মধ্যে কিন্তু আমি এগুলোকে সন্নিবেশ করি। তাতে হয় কি, যে ওদের শোনার ব্যাপারটা, কেউ তো কবিতাই হয়তো শোনেনি কখনো, যা আগ্রহী শিক্ষার্থী যারা, তারা কে সব্যসাচী, কে শম্ভু মিত্র, কে প্রদীপ ঘোষ, বা কে পার্থ ঘোষ, বা কে আমাদের গোলাম মুস্তাফা, হ্যাঁ, এদের আবৃত্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আর তারপরে শোনেও না কেউ, একটা কেউ ইউটিউবেও যায় না, ইউটিউবে অনেক পাওয়া যায়, কারটা শুনবে, কোন কবিতাটা শুনবে, সেটা শুনলেও অনেক উপকার হয়। তো সেটা এখন এইভাবে কিন্তু একটা, আমি এখন এখানে প্রশিক্ষণে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ তাহলে সময় পেয়ে কেটে যাবে অনেক বেশি। আমার মনে হয় যে নিশ্চয়ই মিলিরও কিছু বলবার আছে এবং আবৃত্তি করবার আছে, ও তো তৈরি হয়েই এসেছে। তা আমি খুব সংক্ষেপে ধারণাটা দিলাম যে এইভাবে এইভাবে করলে আমার মানে যারা শিক্ষার্থী তাদের স্ট্রাকচার না হোক, একটা একটা কমপ্লিট ধারণাটা পাওয়া যায়। আর বোধের জায়গাগুলোকে যদি চিত্রকল্প, রূপকল্পের মধ্যে দিয়ে আমি যদি জাগ্রত করতে পারি, হ্যাঁ, ওই জায়গাটা, আমি যে শিল্পটা কি, একটা কবিতার মধ্যে দিয়ে কবিতা পড়লেই তো হলো না, এই শিল্প গুণ এর মধ্যে আনা, এস্থেটিক্স এর ব্যাপার, নন্দন তত্ত্বের ব্যাপারটা নান্দনিক ভাবে প্রেজেন্ট করা, এই ব্যাপারটা তো একটা শিল্পী যিনি তৈরি করেন, এই ক্রিয়েটিভ পদ্ধতিতেই কিন্তু এটা তৈরি করতে হয়। তো সেই জিনিসটা কিন্তু আমি অন্তত করি, অন্যরাও নিশ্চয়ই করে, তারাও তাদের একটা পদ্ধতি আছে, তারাও যারা শেখায় আর কি তাদেরও আছে নিশ্চয়ই। আমরা এইভাবে স্ট্রাকচার, এইভাবে স্ট্রাকচার একবার স্বরলিপি করে দেয়া নেই, কবিতার কোনোদিন স্বরলিপি হবে না, এটা আমি মনে করি। এক একজনের কণ্ঠে এক এক রকম ভাবে কবিতা আবৃত্তি হবে এবং সেইভাবেই কিন্তু হয়ে আসছে। প্রত্যেক আবৃত্তি শিল্পী কিন্তু তার প্রথম জিনিসটা হচ্ছে কণ্ঠস্বর। স্বর, এক একজনের কণ্ঠস্বরে এক এক রকমের ব্যঞ্জনা, এক এক রকমের ডেলিভারি, এক এক রকমের উচ্চারণ, শব্দ উচ্চারণের মধ্যেও কিন্তু অনেক কিছু থাকে। ওই ছাপার অক্ষরে যে শব্দটা আছে, যখন আমার উচ্চারণের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হচ্ছে, তখন কিন্তু একরকম। আমার 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 প্রকাশের মধ্যে একরকম অভিব্যক্তি, তোমার প্রকাশের মধ্যে একরকম অভিব্যক্তি, মিলির প্রকাশের মধ্যে একরকম অভিব্যক্তি। তো এটা তো হবে ম্যান টু ম্যান, এটা এই বৈচিত্র্যটা থাকবেই। এখন আসল কথা হচ্ছে কবিতার অর্থটা আমি আমার ভেতর থেকে আমি ধারণ করতে পারলাম কিনা, আয়ত্ত করতে পারলাম কিনা, এবং সতোৎসারিত হয়ে বেরোচ্ছে কিনা।
অনেকে খুব আর্টিফিশিয়ালি বের করে, অনেকে স্টান্টবাজি করে, গিমিক করে, কায়দা কানুন করে। সেটা না করে যদি এই আমাদের অভিনয়ের যে স্ট্যানিস্লাভস্কির যে থিওরি আছে যে ফিল করা, এমপ্যাথাইজ করা, এই কথাটা আমি সবসময় বলি যে এমপ্যাথাইজ করা মানে টু ফিল ওয়ানসেলফ ইনটু আদার্স পজিশন। ওই যে কথাগুলো আছে সেখানে যে আবেগগুলো আছে সেই আবেগের কাছাকাছি চলে যাওয়া এবং সেটা আমার কণ্ঠস্বরের মধ্যে ধারণ করতে যদি পারি তাহলে মনে হবে যে এ আর্টিফিশিয়ালি বলছে না, সে কিন্তু সবই আর্টিফিশিয়ালি বলছে, কিন্তু মনে হবে যেন সত্যি সত্যি সে ওর মধ্যে বিচরণ করছে। এই ব্যাপারটা কিন্তু খুব দরকারি। বাহ, দারুণ, চমৎকার। দাদা একটা আবৃত্তি শুনি তাহলে। আবৃত্তি? জি। আহ আমি প্রথমে ভেবেছিলাম অন্য একটা আবৃত্তি করব, কিন্তু যেটা করব সেটা এখন একটু চেঞ্জ করে নিয়ে অন্য কবিতা দিয়ে আর কি। আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আমার খুব প্রিয়, অনেক কবিতাই আছে প্রিয় কবিতা, তার মধ্যে একটা কবিতা হাওয়ার রাত। এই কবিতা নিশ্চয়ই আমরা যারা আবৃত্তি করি তারা নিশ্চয়ই শুনেছি, এবং যারা করেন তারাও নিশ্চয়ই করেন, অনেকেই আবৃত্তি করেন। তাই হাওয়ার রাতটা আমার খুব আমার অভিজ্ঞতা আছে। ছাদের পরে ছোট্ট আলো জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে ছাদের পরে থেকেছি। পুরো ছাদে নক্ষত্রমণ্ডল এবং পুরো কসমিক ওয়ার্ল্ডকে দেখবার চেষ্টা করেছি এবং এই হাওয়ার রাতের সাথে মেলানোর চেষ্টা করেছি, এবং তারপরে কবিতাটা পড়লে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হয়েছে যে হ্যাঁ তাই তো, এটা কাছাকাছি যাওয়া যাচ্ছে, ওই রকম অনুভূতি গুলো কাজ করছে। তা আমি সেই কবিতাটা আবৃত্তি করছি, হাওয়ার রাত। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার, সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের পিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল, যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশে সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন ডানার ভিতর। পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল, আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাই সাই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিতে প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে,
দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীল মত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। তারায় তারায় উড়িয়ে নিয়ে শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছি না? দর্শক, আমার মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যার কারণে ভাস্বরদা এই মুহূর্তে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা ভাস্বরদা নিশ্চয়ই আবার আমাদের মাঝখানে ফিরে আসবেন, অনুষ্ঠানে ফিরে আসবেন। ততক্ষণে আমরা মিলিয়ে আপনার সঙ্গে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি ভাস্বরদাকে যে প্রশ্ন করেছিলাম, আমি একই প্রশ্ন আমি আপনাকেও করতে চাই, কিন্তু একটু ভিন্নভাবে। আপনি তার আগে মিলি সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। মিলি চৌধুরীর সঙ্গে আমি নিজে কাজ করেছি, পাশাপাশি থেকে কাজ করেছি প্রায় ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে। আমি যদি ভুল না করে থাকি, মিলি একটা অত্যন্ত সাহসী কাজ করেছিলেন, অত্যন্ত সফলতার সঙ্গে একটি মহিলা মেয়েদের মধ্যে একটি একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেটা ১৯৯৪ সালে আমার যতদূর মনে পড়ে, তাই না? ৯৩ সালে। ১৯৯৩ সালে চিটগাং শিল্পকলা একাডেমিতে। আমি সেটার অভিজ্ঞতা শুনবো। সেই কাজটা করবার সময় কোন শঙ্কা বা ভয় কাজ করেছিল কিনা মনের মধ্যে? অনেক ধন্যবাদ। আমি প্রথমে উদীরনকে অনেক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করবার জন্যে, এবং সেই সাথে সঞ্চালককে ধন্যবাদ জানাই এত সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপন করবার জন্য, এবং কৃতজ্ঞতা জানাই দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পরে যারা দেখবেন। আমি কৃতজ্ঞতা জানাই ভাস্বরদার প্রতি, যিনি আমার সাথে একই সাথে স্ক্রিনটা শেয়ার করছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে বাংলাদেশের আবৃত্তি চর্চায় কথা যদি, ইতিহাস যদি আমরা বলি, যে নামগুলো উঠে আসে, শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, শ্রদ্ধেয় হাসান ইমাম, শ্রদ্ধেয় জয়ন্ত চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় কাজী আরিফ, শ্রদ্ধেয় প্রজ্ঞা লাবণী, এই একই কাতারের একজন মানুষ আজকে উদীরনের এই আয়োজনে আমন্ত্রিত হয়ে এসছেন, এবং ভাস্বরদা যার সামনে বসে আমি কবিতা পড়ছি, এই সুযোগটিও আমাকে উদীরন করে দিয়েছে, তার জন্য আবারও কৃতজ্ঞতা। আপনি স্পেসিফিক আমাকে বলছিলেন যে ৯৩ সালের যে আমার একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন, এই আয়োজনটি করেছিল চট্টগ্রামের একটি সংগঠন যারা বিতর্ক এবং আবৃত্তি নিয়ে কাজ করে, দৃষ্টি চট্টগ্রাম। ওনারাই বলছিলেন যে আমরা এরকম একটি একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করতে পারি কিনা। তো তখন এমন একটা সময় ছিল, বয়স, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে মানে ভাবতাম না, যে বলেছে হ্যাঁ করব। অনেকটা ওই যে নারী টেপা ডাক্তারের মতো, কি পারি না পারি, উচ্ছলতা এমন একটা জায়গাতে যে পারবো, করব, আমি তো পারি, ঠিক সেভাবেই চলে যাওয়া। কিন্তু অসম্ভব পরিশ্রম করেছিলাম আমি এই অনুষ্ঠানটি করতে গিয়ে। আমি, আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধুরা,
আমার মনে আছে আমি প্রায় এক দাদা চলে এসেছেন, আমরা কি কবিতাটা শেষ করব নাকি? হ্যাঁ হ্যাঁ, শেষ করো শেষ করো। আমরা কবিতাটা শেষ করতে চাই দাদা। ও, কবিতা হয়নি শেষ? হাওয়ার রাত, না আমরা শুনতে পাইনি। একবারে শুরু থেকেই হয়নি? না, শুরু থেকে শুনেছি, শেষ দিকটা আমরা শুনতে পাইনি। আমার মনে হয় যে যে পর্যন্ত করেছি ও পর্যন্ত থাক, পরে অন্য কবিতায় আবার এটা শুরু করার দরকার নেই, আবার অন্য একটা কবিতা ধরবো আর কি, ঠিক আছে না? আচ্ছা, অন্তত আচ্ছা, আচ্ছা। ইয়ে নেটওয়ার্কের কারণে ওটা আটকে গেল, আবার নতুন করে শুরু করে দরকার নেই। আমার মনে হয় যে অন্য কথা থাকলে অন্য কিছু আমরা বলি। দাদা, হ্যাঁ, আমরা দাদা তাহলে শেষ করুক অন্য কথা বলে, আমি আবার যাব। হ্যাঁ, মিলি আপনি বরং শেষ করেন আপনার কথাটা। আচ্ছা, যে এই কথাগুলো বলছিলাম, সে সময় আবেগ, উচ্ছলতা, ভালোবাসা এমন একটা পর্যায়ে তখন আমরা সবকিছু করতে পারতাম। এটি শুধু আবৃত্তি কেন, যদি বলা হতো যে টানা 12টা গান মঞ্চে দাঁড়িয়ে করে দাও, সেটাও করে দিতে পারতাম। হলো না হলো সেটি পরের কথা। কারণ তখন তো নিজেকে জাজমেন্ট করছি নিজে, দর্শক কি ভাবলো না ভাবলো, কে আমার কবিতা কোন ভাবে নিল, অতখানি ভাবনার কিন্তু জায়গা নেই। কিন্তু অসম্ভব চেষ্টা ছিল একটি ভালো অনুষ্ঠান করব, এবং দর্শক এসে মানে সত্যিকার অর্থে তাদের যেন ভালো লাগে। দৃষ্টি চট্টগ্রামের অসম্ভব পরিশ্রমের এটি কাজ ছিল, এবং এটি দর্শনীর বিনিময়ে ছিল। আমার মনে আছে আমাদের এত বেশি কাউন্টার সেল হয়েছিল। তারপর এই অনুষ্ঠানটি দেখে এর পরপর অনেকগুলো আবার একক আবৃত্তি সন্ধ্যা হতে লাগলো চট্টগ্রামে। মানে এটি হলো কি, মনে হচ্ছে হ্যাঁ এরকম তো একটি অনুষ্ঠানের আয়োজন করা যায়, এরকম অনুষ্ঠানে তো লোকজন আসে, এরকম অনুষ্ঠানে তো লোকজন এসে পত্রিকায় রিভিউ হয়। তখন তো আর ফেসবুক ছিল না, এরকম নেটে আমরা সাথে সাথে এটা দিতে পারতাম না। বিভিন্ন লোকাল পত্রিকাগুলোর যারা স্টাফ রিপোর্টার তাদেরকে অ্যাসাইন করা হতো, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেন, এই প্রোগ্রামগুলির আবার একটা রিভিউ লেখা হতো। মানে সেই যে আনন্দ উচ্ছ্বাস, ওই প্রোগ্রাম গুলি করতে গিয়ে অসম্ভব আনন্দিত হয়েছি। এবং সেই সময়টা না সবাই সবাইকে সহযোগিতা করত। যারা আমার সাথে মিউজিক করেছেন তারা এখন বাংলাদেশে অসম্ভব প্রতিষ্ঠিত, কিন্তু তখন হুটহাট করে ওই যে মিলির অনুষ্ঠান আসি বসে যায়, একটু এসরাসটা বাজিয়ে দিই, মিলির অনুষ্ঠান তবলা বাজিয়ে দিই, মিলির অনুষ্ঠান একটু কিবোর্ডটা একটু ধরি, এইরকম সম্পর্কগুলো ছিল। কিন্তু ওইভাবে একটি প্রোগ্রাম আজকের দিনে যদি করতে যাই বা করার চিন্তা করি, চিন্তা করাও যায় না আসলে। অবশ্যই এই প্রোগ্রাম নিয়ে অভিজ্ঞতা। অবশ্যই সেই প্রোগ্রামে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। দর্শক, সেটা অসম্ভব সফল একটা প্রোগ্রাম ছিল। অবশ্যই আমাকে বলতে হবে এই কথা। এইজন্য বলব যে সেটা দর্শনীর বিনিময়ে ছিল, এবং আমি টিকিট কেটে যখন ওখানে ঢুকলাম, শিল্পকলা তখন ২ টা ফ্লোর ছিল। দর্শকদের একটা নিচে, একটা উপরে বসবার জায়গা ছিল। তো আমি নিচে বুঝতে পারিনি যেটা মেইন ফ্লোর ছিল। আমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠে উপর থেকে দেখলাম আমরা সেই প্রোগ্রাম। আমার প্রায় ২.৫ ঘন্টার অনুষ্ঠান ছিল। হ্যাঁ, ২ ঘন্টার অনুষ্ঠান ছিল। খুব ভালো, হ্যাঁ ভালো লেগেছে আমার। হ্যাঁ, অনেকগুলো কবিতা আমার ওখান থেকে এখনো মনে আছে। হ্যাঁ, শুরু কিভাবে হলো। তো মানে সেটা অনেক অনুপ্রেরণাদায়ক একটা অভিজ্ঞতা আমার নিজের জন্য। আবৃত্তি চর্চার ক্ষেত্রে সেটুকু বলব দর্শক, আপনাদের মতো আমারও সেই অভিজ্ঞতাটা আমাকেও কাজের ক্ষেত্রে এক ধরনের সাহস যোগায়। এটা বলতে অনেক আমাকে ধন্যবাদ। অনেকদিন পরে জানলাম, ভালো লাগলো হ্যাঁ, এই থ্যাংক ইউ। কথাটি শুনে। একটা আবৃত্তি শুনি মিলি আপা আপনার কাছ থেকে। একটি কবিতা আমি আসলে অনেকদিন পড়ি না, হুম, কিন্তু এই কবিতাটির জন্য বাবু বারবার অনুরোধ করছিল অনেকগুলো আচ্ছা, অনুষ্ঠানে। আমি খুব সাহস করে ভাস্বরদার সামনে এই কবিতাটি পড়ছি। পড়ো আহ, পড়ো। যাই হোক, ভাস্বর দ্বারা তো আমাদেরকে আসলে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন, এটি বললেও না বললেও এইরকম। আমি একটু আগে বলছিলাম আমি বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য আবৃত্তি শিল্পীর সাথে আজকে যে স্ক্রিন শেয়ার করছি, এটি আমার জন্য খুবই গৌরবের।
খুব সম্মানের এটি। আমি পড়ছি কবি সব্যসাচী দেবের কৃষ্ণা কবিতাটা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর ও শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বাজ্ঞা নই, যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, আর তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, উর্ধাচারী মোষের ছায়ালিনী চোখের থেকেও দুর্লক্ষকে দুর্যোধনের বুক বল সত্য করে। প্রেম নয়, শুধু পৌরসের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি এর কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী হতে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুত। আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপরে ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে একদিন আমার উপরে নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছে আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে, নয় অন্য কোন রমণীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই, কুরবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে।
অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীরে সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। সুখ নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসনে দিই। আমি খাচ্ছি না, চারপাশের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। বাহ, চমৎকার, সাধু সাধু। চমৎকার। ভেতরটা একদম মনে হচ্ছে ধুয়ে গেল। শুরুতে ডক্টর ভাস্কর ব্যানার্জি এটা নির্মাণ সম্পর্কিত একটি আলোচনা দিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম। দুটো পরপর আবৃত্তি শুনলাম, প্রথমে ভাস্করদার কণ্ঠে, তারপরে মিলিয়াপার কণ্ঠে। আমার কাছে এরকম মনে হয়েছে যে ভাস্করদা যে আলোচনাটি করলেন দুটো আবৃত্তিতেই আমরা তার একটা উপস্থাপনের তার একটা ছায়া যেন পেলাম। দুজনেই এমন ভাবে করেছেন যে আসলে সেই জায়গাটা যেতে চেয়েছেন বা গিয়েছেন, আমি বলবো। অনেক অনেক ধন্যবাদ। ভাস্করদা, আপনার কাছ থেকে এবার একটা আবৃত্তি শুনি তাহলে। আচ্ছা, ঠিক আছে। আমার একটা প্রিয় কবিতা এবং প্রিয় কবি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, যার কবিতার মধ্যে একটা অন্য ধরনের সুর, মানে অন্য কবিদের যেরকম এক ধরনের একটা শুনলেই বোঝা যায় যে, কিন্তু কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় অনেকটা রাজনীতি সচেতন একজন কবি ছিলেন, এবং তার কবিতার মধ্যে যারা নিপীড়িত, নিষ্পেষিত, এইসব মানুষদের কথা কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে। তারই একটা কবিতা, কালো মানুষদের নিয়েও তিনি কবিতা লিখেছেন। এই কবিতাটা আমি পড়ছি, এসো প্রেমের গান গাই। বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবি। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই, এসো আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি আপনি গাছ, ফুল, পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন, প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব, তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাইপাঁশ কবিতার ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের ওপর ঘৃণার কবিতা ছুঁড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, কবির জীবন নয়। কিন্তু কিন্তু আমাদের চারদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার। অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছ থেকে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। এসব তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দু চোখ যায় আমরা এগিয়ে যাব। কবিকে না পাই আমরা চিৎকার করে তার কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে,
কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়, মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তা হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে তুমি আর আমি কান পেতে থাকবো, তুমি আর আমি কান পেতে থাকবো। কে যায় অন্ধকারে, কে আসে, কে যায় অন্ধকারে, কে আসে। অসাধারণ, আরিফ। বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। অসাধারণ। এই- এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা দাদা বললেন? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা এসব প্রেমের গান গাই, আচ্ছা, কবিতার নাম। খুব খুব সুন্দর, খুবই সুন্দর। আহ ভাস্বরদা, আপনার কাজের সঙ্গে আমি আমি ব্যক্তিগতভাবে প্রথম পরিচিত হই আপনার সম্ভবত দ্বিতীয় যে অ্যালবামটি বের হয়, ক্যাসেট বের হয়, সে বেদনার পদাবলী, সেই অ্যালবামটির ভেতর দিয়ে। বা মনে আছে, আমার কাছেই নেই সে কবিতার হ্যাঁ, ক্যাসেট। বাস। সেখানে অনেকগুলো হ্যাঁ কবিতা ছিল, তার মধ্যে হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা ছিল বোধহয়, এক দুই। তো সেখানে আপনি হুলিয়া করেন, তারপরে মোস্তফা মিরের কিছু কবিতা করেন। কিছু হ্যাঁ, কবিতা। আমার কবি বন্ধু মোস্তফা মির প্রয়াত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই তো জানতাম না। মারা গেছে আর কি। আমার খুবই ভালো বন্ধু ছিল কবি, এবং অসাধারণ কবিতা লিখতো। এবং আমরা এক সময় ওর বাড়িতে বসে ও কবিতা পড়তো, আমি শুনতাম বসে বসে। এবং ওর ভেতরে যে একটা, কোথায় বাড়ি ছিল না? ও পুরোনো ঢাকাতে বক্সিবাজারের দিকে, ওখানে একটা বাসায় ওরা থাকতো। আচ্ছা, হ্যাঁ। তো ওর বউ আমাদের খুব ঘনিষ্ঠ ছিল, কাছের ছিল আর কি, কানিজ। তো পরে আর কি তাদের সম্পর্ক থাকেনি। যাই হোক, সে তো অন্য প্রসঙ্গ। আহ, ওই এখন ক্যাসেটটির কথা যখন উঠলোই দাদা, আমি একটু নিচ্ছি। মানে বলো আমার বলো। খুব মনে আছে এই ক্যাসেটটির কথা, বেদনার পদাবলী। জি। মানে খুব কানে লেগে আছে। মনে হচ্ছে অচেনা পথিক, হ্যাঁ যার হ্যাঁ, অচেনা কোনখানে। পথিক, রাইট, মানে একদম। খুব খুব মানে এত সুন্দর ওই অচেনা পরিবেশনা পথিক ছিল। ও মোস্তফা মিরের কবিতা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম, মনে হচ্ছে। তারপরে বোধহয় বেদনার পদাবলী, ওইটাও বোধহয় ওনারই লেখা নাকি? হ্যাঁ, বেদনার পদাবলী ওরই লেখা। বেদনার পদাবলী দুটো ওনার দুটো লেখা। দুটো দুটো লেখা দুটো লেখা। খণ্ড আছে, ছোট ছোট হ্যাঁ, দুটো হ্যাঁ, খণ্ড। হ্যাঁ, হ্যাঁ। খোদার দুই কসম নাকি? নারীর গল্প। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দুই নারীর, অসহায় দুই নারীর গল্প আর কি। মানে তাদের বেদনা, তাদের অনুভূতি, ভেতরের অনুভূতিটা একটু আঞ্চলিক ভাষার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। খুব সুন্দর। এবং আপনি ওখানে আহ অন্য একটা কবিতা পড়েন, সম্ভবত জ্যোতিরিন্দ্র মৈত্রের, সেই কবিতাটা হচ্ছে রাজধানী। রাজধানী, আর হ্যাঁ, অসাধারণ হ্যাঁ, কবিতা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসিক্যাল আজকে একটা কবিতা। ভাবছি আমার, পড়বো আর কি। তাই নাকি? আমি রাজধানী খুব সুন্দর, হ্যাঁ, আমার পছন্দের একটা রাজধানী কবিতা, পড়বো। তাই না? জ্যোতিরিন্দ্র মিলিয়ে আর মৈত্র। একটা কবিতা পড়ে নাও, তারপরে পড়ি আর কি। ঠিক আছে দাদা, আমি আসলে ফ্লোরটা নিতে চাই। ওই যে আপনার ক্যাসেটটার কথাই যখন উঠলো, আমি আজকে ঠিক আছে। ভাবি না এই কবিতাটা পড়বো। ওই যে মনে হ্যাঁ হচ্ছে অচেনা পথিক, এটা যখন আমরা বৃন্দ হ্যাঁ হ্যাঁ করতাম, হ্যাঁ খুব হ্যাঁ, পড়তাম। মানে গ্রুপের ছেলেরা খুব সুন্দর করে আপনার এই ক্যাসেটটা শুনে, তখন যে একটি ক্যাসেট কিভাবে অনুপ্রেরণা একদম একদম জাগাতো, এই ভীষণ। ক্যাসেটগুলো একেবারে মাইলস্টোন হয়ে আছে। ওখানকার কবিতাগুলো খুব ভালো কথা মনে করিয়ে দিলেন আপনি, আমার শুনেও খুব আরিফ ভাই। ভালো লাগছে তোমার হ্যাঁ, মুখে যে এইসব ঘটনাও ঘটেছে ক্যাসেটের। হ্যাঁ, এইসব ঘটনা হ্যাঁ হ্যাঁ ঘটেছে। দাদা, ওই ক্যাসেট আপনি পড়েছিলেন, কিন্তু আমিও এটি অনেক আগে থেকে পড়ি একটি কবিতা। মোস্তফা মিরের পরে, মোস্তফা মিরকে চিনি কিন্তু আমি আপনার ক্যাসেট থেকে। এর আগে মোস্তফা মিরকে আমি চিনতাম না। পরে পত্রিকায় যতগুলো কবিতা মোস্তফা মিরের দেখতাম, আমি কিন্তু সংগ্রহ করতাম। একটি আচ্ছা কবিতা খুব পড়তাম মঞ্চে, সেটি হচ্ছে বিশেষ করে বন্ধুদের মহলে কিংবা নিজেদের সমসাময়িক কেউ থাকলে, এই কবিতাটার লাইনটা এরকম: প্রেমহীন আছি কিছুদিন, বেশি দিন থাকবো আচ্ছা না, যে কোনো আচ্ছা। সময় আমি ঠিক কারো প্রেমে পড়ে যাব। যেরকম বৃক্ষ থেকে পরিপক্ক ফল ঝরে পড়ে, সেভাবেই ঝাঁপ দেব অকস্মাৎ মনের অতলে। অথবা আমার মন যে দুয়ার খুলেই রয়েছে, কেউ যদি হুট করে এসে ঢুকে পড়ে, পালাবার পথ নেই, তক্ষুনি দুয়ার এঁটে দেব। ভালোবাসা নিতে হবে, ভালোবাসা দিতে হবে তাকে। প্রেমের নিয়ম আমি সবটুকু শিখেছি আগেই, অপেক্ষায় আছি তাই, যে চাই
প্রকৃত ভালোবাসা, কিংবা বাসনা আছে জানে না সে নিয়ম কানুন কিছু, তাকেও শেখাতে পারি ভালোবাসা দিতে আর নিতে। প্রেমহীন আছি কিছুদিন, বেশি দিন থাকবো না, যে কোনো সময় আমি ঠিক কারো প্রেমে পড়ে যাব। বাহ, এই কবিতা কি খুব মোস্তফা সুন্দর মিরার মিলি। কবিতা। হ্যাঁ, আর আমি পড়েছি এই কবিতা, খুবই আচ্ছা মজার আর আচ্ছা, কি, মিষ্টি প্রেমের মজার। এটা কবিতা। আমিও একটা পত্রিকা থেকে সংগ্রহ হ্যাঁ, করেছিলাম, তখন তো আসলে এরকম ইন্টারনেট থেকে সংগ্রহ করার উপায় ছিল না। হ্যাঁ, সব বিভিন্ন পত্রিকা, হ্যাঁ, পত্রিকার সাহিত্য পাতাগুলো আমাদেরকে খুব সাহিত্য অনুপ্রাণিত পাতাগুলো, হ্যাঁ। করতো, ভালো ভালো কবিতা। কিংবা দেশ পত্রিকার যে ভালো ভালো কবিতাগুলো দেখতাম, সানন্দাতে কিছু কবিতা আসতো, সেই কবিতাগুলো সংগ্রহ করতাম আমরা, ডায়েরিতে সেটি লিখে রাখতাম। হুম, হুম, হ্যাঁ, আমি যে হ্যাঁ, আমি যেটি এখন কবিতাটি পড়তে চাই, বেদনার পদাবলী, নিশ্চয়ই। ঠিক যতখানি মনে আছে। হ্যাঁ, হ্যাঁ। খোদার কসম লাগে, লোক তুমি দেখাইও না মাসি, গথরে কাপড় নাই, আত পেট খায়া মোরা বাসি। অহন নিশুতি রাইত, যাও মাঝি নাই ফিরা যাও, কোনদিন আসবো না, আসো যদি মোর মাথা খাও। আমার স্বামী গেছে ভিন দেশে বাণিজ্যের লাগি, তার তরে কান্দি আমি, একলাই নিশিরাইতে জাগি। অবলা নারীর ব্যথা বুঝবা না তুমি ভিন দেশে, নবজৈবনের জ্বালা টাকা কাপুনের চেয়ে বেশি। স্বামীকে দিছি যে জবান, আমার বুক কাঁপে ঝড়ের লাহান। আশ্বিনে উঠবো ধান, স্বামী আসবো ফিরা ঘরে, সাজাইয়া টিনের বাস্প, কত কথা মোর মনে পড়ে। নানামাসি, নানামাসি হাত ছাড়ো, দেখা ফেলাই কেউ পাশে, কেমনি দেখামু আমি এই মুখ স্বামীর কাছে। পানির দোহাই লাগে, মাঝি তুমি ফিরা যাও নাই। অহনি ডাকবো পাখি, রাইত বুঝি শেষ হইয়া যায়, যখনই পড়ব মনে এই এই পথ দিয়া পথ পাড়ি দিয়া দিয়ে পাড়ি দিও লক্ষা নদীর কাছে, নদীর কাছে, চুপি 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 মোর কথা কইও। অসাধারণ দাদা, হ্যাঁ, খুব খুব সুন্দর। ভালো লাগলো। খুবই চমৎকার। ধরুন, আর তারপরেরটা হচ্ছে বোধহয় এই যে অসুখী ঘুমায়ে গেলি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ও সখী ঘুমায় গেলি, রাইট রাইট। হ্যাঁ, দুটো হ্যাঁ, দুটো আছে একসাথে, হ্যাঁ, খুবই একটু সুন্দর। ঘুমাই গেলি, হ্যাঁ। হ্যাঁ, ওই ডাকতেছে শোন, ঘুম হ্যাঁ, ওই যায় আহে ডাক্তার, না, বাঁশি ওই হ্যাঁ, ডাকতেছে। ডাকতেছে বাসি শোন, ওই ডাকতেছে শোন, তোকে যে আহে না ঘুম, ঘুম আনসান করে মন। করে মন, পোড়ামুখী হয়েছে আউলা কি তোর, বাতাস আসিস দেয়, ডর করে ডর মন। করে মোর, কথা যে কস না তুই, পোড়ামুখী পোড়ামুখী হইছে কি হয়েছে। তোর, কি আর হইব মোর। আমি খালি দেখতাছি তোরে, কৃষ্ণের লাইগা রাধা অন্তর ফাইটটা দেন মরে। আহা, চুপ খালামুখী, ওই কথা কইবি না মোটে। কপাল ভাঙছে যার, সুখটার কোনোদিন জোটে। আমার তো কেউ নাই, কোন পাপে বাইসা আছি আমি। বানের পানিতে গেছে দেবতা লাহান স্বামী। ভাই নাই, বোন নাই, কেউ নাই লয় মোর নাম। পেটের ভাতের লিগা পরের বাড়িত করি খাম। বিধবার সুখ নাই, শখ নাই, পশুর পরাণ। কতর খাটায় খাবা, ঘুম যাবা গরুর যাবা লাহান। গরুল্লাহান। এই এরকম আর কি হ্যাঁ, হ্যাঁ, পুরাটা খুবই ইয়ে ছিল। খুবই আহ, সুন্দর। ওই অ্যালবামের বোধহয় প্রথম কবিতাটা ছিল হুলিয়া, তাই না দাদা? হলিয়া, রাইট, ওই, একদম। তখন আমাদের সব আমরা সব মানে তোমাদের মনে আছে দেখছি। হ্যাঁ, তখন আমরা হ্যাঁ, কলেজ টলেজে পড়ি, তখন তো আমরা তো হ্যাঁ, এই ওই যে যে ফিতার ক্যাসেট বন্দি, এবং সব প্রেমাংশু সময় তো অরিজিনাল ক্যাসেটটা পেতাম না, কারো কাছ হ্যাঁ, থেকে ওইটা আবার কপি করে হ্যাঁ, দেখতাম যে দুটো কপি করা যায় কোথায়, গিয়ে কপি কোথায়? করে আনতাম। তারপরে যে এখন তো যে প্রেমাংশু রক্ত চাই, এই হ্যাঁ, নির্মলের যে বইটা, ওটা করে করে হাঁটতাম আর ভাবতাম তখন যে এই কবিতাটা আসলে পড়বো কিভাবে, মানে এটা পড়ার স্টাইলটা কি হবে, সে আমার নিজের একটা ভাবনা ছিল এরকম করে। আমার এটা নিয়ে একটা স্ট্রাগল ছিল যে কিভাবে হবে আসলে।
তখন আমি যখন এই ক্যাসেটটা পাই প্রথম, তখন এটা আজকে বলবার সুযোগটা এসছে এখানে। হ্যাঁ। আমার কাছে মনে হতো যে হুলিয়া কবিতাটা যেরকম একটা মানে বলবার ভঙ্গিটা নিরুত্তাপ এবং একই সঙ্গে খুব ঋজু, দৃঢ় একটা ভঙ্গি। এবং রাইট। হ্যাঁ, এবং আমি ভাস্বরদার আ গলায় আপনি যখন কাজটা করেন, আমি সেই জিনিসটা তখন পেলাম যে হ্যাঁ, এটা এটা বলবার ভঙ্গিটা নিরুত্তাপ, একেবারেই নিরুত্তাপ এবং দৃঢ় একই সঙ্গে। এরকম একটা জন। সেইভাবে আমি আসলে মানে দাদার কাজের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হই। এই পরবর্তীতে তো আসলে আপনার যারা ছাত্র তারাই আমার শিক্ষক এরকম হয় আরকি। হ্যাঁ? ইউনিভার্সিটিতে এই আরকি। আম এবার দাদার কণ্ঠে একটা আবৃত্তি শুনি তাহলে? হ্যাঁ, ঠিক আছে। দাদা একটা এই ছোট্ট প্রশ্ন করতে এই চাই আপনাকে। একটা হ্যাঁ, ছোট এই প্রসঙ্গ হ্যাঁ, করব? হ্যাঁ, 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 প্লিজ। হ্যাঁ, দুই বাংলায় আমরা দেখছি যে সমানতালে আবৃত্তি চর্চাটা চলছে। আপনি বললেন যে আমাদের এখানেও প্রায় ৩০০ র মতো সংগঠন। আমাদের মানে বলবার ভঙ্গিতে বা মানে কোন পার্থক্য আপনার চোখে পড়ে? বিশেষ করে উপস্থাপনায় এবং সেটা কিরকম ভাবে আপনি দেখেন? দেখো, একটা জিনিস হচ্ছে যে আমরা উপস্থাপনায় যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা আমরা তো যে ভাষাটা কথা বলছি যেটা একটা মান ভাষা আর কি, যেটা ঠিক করে দেয়া হয়েছে গণমাধ্যমে বা যে কোনো জায়গায় একটা সমাবেশে যেভাবে আমরা যে ভাষাটাই কথা বলি, সেটাই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা সংস্কার কমিটি, যেটায় রবীন্দ্রনাথ ছিলেন, প্রমথ চৌধুরী ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, তারপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা মিলে এই যে হুগলি পাড়ের এবং নদিয়া কৃষ্ণনগর এই যে এলাকার যে ভাষার যে চলনটা সেইটা নিয়ে আর কি এই ভাষাটাকে একটা মান হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে এই ভাষাতে কথা বললে সবার কাছে যোগাযোগটা ভালো হবে এবং এর মধ্যে একটা এক ধরনের শ্রুতি মাধুর্য আছে ভাষার মধ্যে। তবে এই কথাটা আমি মনে করি না যে সব ভাষার মধ্যেই কিন্তু একটা মাধুর্য আছে, সে আঞ্চলিক ভাষা হোক আর উপভাষাই হোক, সব ভাষাই কিন্তু সুন্দর ভাষা এবং শ্রুতি মধুর ভাষা। কিন্তু এটা যেহেতু সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সব মানুষ বুঝতে পারবে, সেই জন্যই এই ভাষাটা তৈরি করা হয়েছিল। আর আমরা এই ভাষায় যখন উপস্থাপন করি বা আবৃত্তি করি, স্বভাবতই যে আমাদের পূর্ববঙ্গে আমাদের যে আঞ্চলিক ভাষা, প্রত্যেকটা অঞ্চলের এক একটা আঞ্চলিক ভাষা আছে, তা আমাদেরকে এটা কষ্ট করে রপ্ত করতে হয় এই ভাষাতে যেতে হলে। তো যেটা পশ্চিমবঙ্গে যারা অন্তত আবৃত্তি করে, যারা উপস্থাপন করে, যারা তাদের কাছে ব্যাপারটা অনেকটা সহজ, মানে সহজেই যেন তারা কথা বলে, তারপরে সহজেই যেন এই কথাগুলো তারা উচ্চারণ করতে পারে মনে হয় আর কি। তার মানে এই না যে তাদের কোনো উচ্চারণ ভুল নেই, তা না, কিন্তু সেটাও আছে। মানে কলকাতার নিজস্ব কিছু আঞ্চলিকতাও আছে, সেগুলো বাদ দিয়েই বলছি। কিন্তু একটা সহজ, মানে যাদেরকে এখন আবৃত্তি করতে শুনি, এই যে অনলাইনে যারা আবৃত্তি করছে, অনেকেই আবৃত্তি করছে, তারা অনেক মানে ভালো, খুব সহজ, সপ্রতিভ। এদের মানে ব্যাপারটা খুব একটা স্মার্টনেস আছে, চাঁচা ছোলা একটা ব্যাপার আছে আবৃত্তির মধ্যে, কথা বলার মধ্যেও, দুটোতেই। তো সেই জায়গা থেকে আমরা যারা করি তা আমরা কিন্তু অনেক সচেতন ভাবে এবং উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, বলাটা ঠিক হচ্ছে কিনা, ভাষাটা ঠিক হচ্ছে কিনা, এই সবকিছু চিন্তা ভাবনা করি তো বলবার আগে। আমাদের এই পূর্ববঙ্গের লোকজনদের এটা থাকেই আর কি। তারপরেও আমরা অনেক ভালোই করি, আশা করি যে অনেকেই যারা করে এই অঙ্গনে কাজ করে তারা অনেক অনেক ভালো করছে, কাজ করছে, ভালো ভালো কাজ করছে, সবার কথা বলি না, অনেকেই ভালো ভালো কাজ করছে। তো এই পার্থক্য এটুকুই যে আচ্ছা। ওদের কাছে খুব সহজেই ধরা দেয়, আমাদের একটু কষ্ট করে চেষ্টা মানে করতে হয়। এই মান ভাষাটাকে রপ্ত করতে হয়। জি। এই আচ্ছা, আচ্ছা। তাহলে শুনি আপনার একটা আবৃত্তিটা। আচ্ছা, আগেই বলে নিই যে তুমি ইতোমধ্যে একটা কবিতা তুমি ফেসবুকে দিয়েছো, ফয়েজ আহমেদের একটা কবিতা বোধহয় তুমি জি, জি। আবৃত্তি করেছো, আমি শুনেছি সেটা। এবং সেখানে কিছু আছে উর্দু শায়ের, উর্দু শায়েরি করেছো সেখানে, এবং উর্দু উচ্চারণটা তোমার খুব চমৎকার এসেছে। মানে সেই আমি আমি যেহেতু দিল্লিতে ছিলাম, দিল্লিতে পড়াশোনা করেছি, তো এই উর্দু এবং হিন্দি ভাষার সাথে আমার পরিচয়টা খুব খুব কাছের, খুব নিগূঢ়, একদম প্রগাঢ়। তাই সে এই জ্যোতিরিন্দ্র মৈত্রের এই কবিতা, জ্যোতিরিন্দ্র মৈত্র হচ্ছে সেই কালের কবি যিনি ইন্ডিয়ান প্রগ্রেসিভ থিয়েটার অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারতীয় গণনাট্য সংঘের তিনি একজন কর্মী, সাংগঠনিক কর্মী,
তারপরে নাটকের অভিনেতা, নাট্যকার এবং কবি। শম্ভু মিত্র যার একটা বিশাল কবিতা, অসাধারণ কবিতা মধুবংশীর গলি আবৃত্তি করেছেন এই জ্যোতিরিন্দ্র মৈত্রের। তা আমার কাছে এই রাজধানী কবিতাটাও খুব অসাধারণ লাগে। এটাও কিন্তু আমি মানে প্রণাম জানাই শম্ভু মিত্র, কেন আমাদের অনেকের কান তৈরি করা, শোনার ব্যাপারটা কিন্তু তৈরি করে দিয়েছেন। কিন্তু আমাদের ছোটবেলায় আকাশবাণী শুনতাম আমরা, এবং সেখান থেকে শম্ভু মিত্রের আবৃত্তি শুনতাম, এবং তার ক্যাসেট, পরবর্তী ক্যাসেট মানে ওই যে অ্যালবাম বা যা কিছু যতটুকু পেয়েছি সেখান থেকে শুনে শুনে উচ্চারণ এবং ডেলিভারি স্টাইল সেখান থেকে কিছু কিছু আমরা নিয়েছি এবং আমাদের মতন করে করবার চেষ্টা করেছি। তো আমি শুরু করি রাজধানী কবিতাটা, জ্যোতিরিন্দ্র মৈত্র। ইতিহাসই জানে আর তুমি জানো নাজির হাসান, দারিবা কালানে এক পুরনো দালানে বসে, আঁধি লাগা দিল্লির ঘোলা আকাশ চোখে, তুরুক সওয়ার ঘোড়া খুঁড়ে খুঁড়ে শব্দের স্বপ্নই দেখো। এখন হঠাৎ টুকরো বর্তমান নিয়ে টাঙ্গাওয়ালা স্কুটারের শব্দ ধাবমান, মানসবদার কোন বাস থেকে নামে, ফার্সির নল মুখে চমকে ওঠো নাজির হাসান। অনেক দূরের পথ, ইন্দ্রপ্রস্থ পার হয়ে অতি বৃদ্ধ পিতামহ রাজধানী পাশা খেলা হেরে যুগে যুগে পাঠান মুঘল রাজ্যে যুধিষ্ঠির হয়ে মিশে গেছে ইংরাজের কালে। এখন পাণ্ডব পণ্ড ইন্দ্রপ্রস্থে, পাণ্ডুর বাতাসে বিবস্ত্র বেপথু কোন দ্রৌপদীর কান্না নিয়ে আধুনিক রেডিওর গান, আর রাস্তায় বরাত মিছিলে মেশে সিনেমার ধুন। শ্রদ্ধা হয় তোমাকেই, তোমার এই বিচিত্র কেলাসে সময়ের মদ পান করে মত্ত সুচারু গেলাসে। রাজধানী ছিলে তুমি সিপাহী বিদ্রোহেও, রাস্তায় রাস্তায় মোড়ে ফাঁসি কাঠ, খনি দরওয়াজা, হুঁশিয়ারি চিৎকার, ক্ষুধিত পাষাণ। একটি প্রবল ইচ্ছা সমবেত হয়ে মোরে মোরে ধুলি হয়ে গেছে সব দিল্লির রাস্তায়। তবু কতখানি সব মনে আছে তোমার জানি না নাজির হাসান। সেদিনও যেমন এখনো অগুন্তি সব সবুজ টিয়ার ঝাঁক, ময়ূরের বর্ণালী বিলাস, সন্ধ্যার আরক্ত আকাশ আর লাল কেল্লা ছুঁয়ে যমুনার পারে উড়ে যায় বর্ণাঢ্য পাখায়। লাল নীল সবুজের শামিওয়ানা ঢেকে রাখে আকাশের চোখ। শাহজাহাঁ, আলমগীর, বাহাদুর শাহরাও দেখে গেছে সব। হাতির পায়ের তলে অপরাধী পেশা, ঘাম আর গায়ের রক্ত জল করে করে গড়ে তোলে সাধারণ লোক। ভাস্কর, কামার, নিষ্ঠুর প্রতিমা সব প্রাসাদে মঞ্জিলে। এরই নর্ম বিচিত্র আড়ালে চাঁদনী চকের কোন অন্ধকার গলির গহনে তোমাকেও টেনেছিল নাজির হাসান। সুরমা টানা মৃত্যুহানা চোখ, মদালস তুর্কি সুন্দরীর, তোমার যৌবন ছিল আঙুরের মতো নিটোল মদির। আজ আজ সব ইতিহাস, অথচ তুমি ও আমি, আমরা সবাই এখানেই আছি এই রাজধানীতেই মিলে মিশে এক গালিচায়। ওপরে পালাম থেকে জেট প্লেন পুরনো আকাশটাকে ছিঁড়ে চলে যায়। সন্ধ্যা নামে, সবাচারী শকুনের ভিড়ে আগুনের আলো জ্বলে, হল্লা শোনা যায় দূরে রাস্তার মোড়ে। আমি সেই মানসবদার, দিল্লির বাস থেকে নেমে জানাই সালাম। পুরনো কালের ঢুলু ঢুলু চোখে চার পাইয়ে উবু হয়ে বসে, ফার্সির নল মুখে চমকে ওঠো নাজির হাসান। আপনাকে সবার পক্ষ থেকে সালাম। সবার পক্ষ থেকে অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর। আরে আর কেননা এটার সাথে আমার একটা সংযোগ আছে, এই
যে দিল্লি শহরে সেই ইন্দ্রপ্রস্থ স্টেট আচ্ছা, যেখানে পাণ্ডবদের সেই রাজধানী ছিল, তার মুঘল রাজ্য, সেই পুরানা কিল্লা, তারপরে এদিকে লাল কিল্লা, ওদিকে চাঁদনি চক, এই সব মিলেমিশে যে রাজধানী, তার প্রতিটা পরতে পরতে আমি 3 বছর 4 বছর মতন দিল্লিতে আমি কাটিয়েছি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। সে সব মিলে এর সাথে একটা যেন কেমন একটা মিল হয়ে যায়। আর আজকের এই সময়টা কবি যতীন্দ্র মৈত্র তুলে এনেছেন এই কবিতার মধ্যে। আমার খুব ভালো লাগে এই কবিতা। এই কবিতা আমার অসম্ভব পছন্দের কবিতা এবং আচ্ছা আচ্ছা, মনে হয় কোথায় যেন এটা কবিতাটা ধ্রুপদী একটা কবিতার মতো মনে হয় আমার কাছে। একদম এই একদম ক্লাসিক একটা গন্ধ আছে, ক্লাসিক্যাল Right. একটা ইপোচ। হ্যাঁ, ওরকম মনে হয়েছে সবসময় আমার কাছে। একটা এক্স্যাক্টলি মিলিয়া এক্স্যাক্টলি। হ্যাঁ, মিলিয়া পারের একটা আবৃত্তি শুনি। হ্যাঁ মিলি, এবার তোমার শুনি। আহ, আমি এবারে একটি কাহিনী বলবার চেষ্টা করব। নিশ্চয়ই। এটি এটি সত্য ঘটনা। বিভিন্ন পত্রিকা থেকে একটু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমাদের একজন বীরাঙ্গনার কাহিনী, যাকে আমরা বলি বাংলাদেশের মা। এই বীরাঙ্গনা হচ্ছে বরিশাল জেলার পিরোজপুর থানার বাগমারা কদমতলা গ্রাম। ছিমছাম পাখির কিচির মিচির শব্দে ভোর, চারদিকটা ভীষণ সবুজ। এই গ্রামের সবুজ কন্যা ভাগীরথী। সূর্য ওঠার আগে তার জেগে ওঠা এই গায়ের পুকুর, মাঠ, ছোট্ট অরণ্য, ধান ক্ষেতের সাথে তার মিতালি। অষ্টাদশী নির্ঝরণী কন্যার বিয়ে হয়ে যায় একদিন, কিন্তু 1 বছরে বিধবা। স্বামীর বিয়োগ ব্যথা তখনও কাটেনি। আমি সেই ভাগীরথীর কাহিনী বলছি। এই ভাগীরথী ইতিহাস থেকে উঠে আসে। আমি ভাগীরথী। 1971 সালের মে মাসের মাঝামাঝি ইয়াহিয়া বাহিনী আমার বাঘমারা গ্রামে হানা দিল, জ্বালিয়ে মারলো, পুড়িয়ে মারলো এই গ্রামের মানুষ, বাড়িঘর, সবকিছু। চারিদিকে লাশের গন্ধ, ওরা মাটির গন্ধ। এর মধ্যে এই হানাদার বাহিনী আমাকে কিছু করলো না। আমার দেহের সৌন্দর্য তাদের মুগ্ধ করলো। আমাকে ট্রাকে তুলে নিয়ে গেল পিরোজপুর ক্যাম্পে। আমার উপর চলতে থাকলো অমানবিক অত্যাচার। সে কি পাশবিক অত্যাচার! 1 জন 2 জন 3 জন। উনি হলো, এই ঘৃণার জীবন আমি আর রাখবো না। তারপর হঠাৎ মনে হলো, মরতেই যদি হবে ওদের না মেরে কেন। এবার আমি ওদের কাছে বাধ্য একটি মেয়ে। ওরা যা বলে মনোযোগ দিয়ে শুনি। কথায় কথায় ওদের কাজ এগিয়ে দিই, কাজ করে দিই, কত রকম ছোটখাটো সহযোগিতা যে করি। ইয়াহিয়া বাহিনী আমাকে বিশ্বাস করতে শুরু করলো, এবং বিশ্বাস করতে করতে এমন হলো যে আমার নিজের গ্রামে যখন আমি যেতাম, তারা কেউ বাধা দিত না। আমি গ্রামে যাই, আবার ফিরে আসি ক্যাম্পে। এর মধ্যে আমার গ্রামের মুক্তিযোদ্ধা ভাইদের সাথে আমি যোগাযোগ শুরু করলাম। জুন মাসের মাঝামাঝি
আমি ইয়াহিয়া বাহিনীর ৪৫ জনকে নিমন্ত্রণ করলাম আমার গ্রামে। আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের আগেই বলে রেখেছিলাম, তারা প্রস্তুত ছিল। সেদিন মাত্র ৪ থেকে ৫ জন প্রাণ নিয়ে তারা ফিরে গেল, পাখিদেরকে শেষ করে দিল। তারা জেনে গেল এটি ভাগীরথীর চালাকি। এখন আমি বাঁচতে চাই। আমি সেই ইয়াহিয়া বাহিনীর কাছ থেকে বাঁচার জন্য কখনো ডোবাই, কখনো পুকুরে, কখনো ধান খেতে, কখনো পোড়া গ্রামের আড়ালে লুকিয়ে থাকি। কিন্তু এই গ্রামের রাজাকার আলবদরদের কাছে একদিন ধরা পড়ে যায়। ওরা আমাকে নিয়ে গেল পিরোজপুর ক্যাম্পে। এরপর শুরু হলো আমার উপর অত্যাচার। আগের চেয়ে আরো অনেকে পাশবিক, হিংস্র। ১ জন, ২ জন, ৩ জন, ৫ জন। জুন মাসের শেষের দিকে হাটবারে লোকে লোকারণ্য তখন হাট। আমাকে জিপের সাথে বাঁধে আমার সমস্ত পোশাকে খুলে নিল, তারপর ২ পা বেঁধে টানতে থাকলো। জিপ চলছে বাজারের মধ্য দিয়ে, রক্তাক্ত হচ্ছে আমার শরীর। জিপ যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে আমার শরীর। আমার রক্ত মাটিতে মিশে যাচ্ছে। আমার রক্ত, আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার রক্ত সবুজের মাঝখানে জমাট বেঁধে হয়ে উঠছে লাল সূর্য। আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ ১ টুকরো মাটি তুলে নিয়ে বললাম, জয় বাংলা। এই হচ্ছে ভাগীরথী, ভাগীরথীর গল্প এই আমরা হচ্ছে জানি, বীরাঙ্গনা, সত্যি ঘটনা। হ্যাঁ, বাংলাদেশের মা। হ্যাঁ, সত্যি ঘটনা। অসাধারণ, অসাধারণ করেছো। হ্যাঁ, ধন্যবাদ দাদা। দর্শক, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আমি শেষ করতে চাইবো ভাস্বরদাকে দিয়ে। ভাস্বরদা, আপনি শেষ করবেন আজকের অনুষ্ঠান একটা আবৃত্তি দিয়ে। আর আমি মিলিকে বলবো যাবার আগে, শেষ করবার আগে কিছু একটা বলবার জন্য ভাস্বরদা শুরু করবার আগে। বলো মিলি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আসলে না, মানুষ কখনো হেরে যায় না। শেষ পর্যন্ত আমাদের বলতেই হয়, জয়তু মানুষ, জয়তু মানুষ, জয়তু মানুষ। এই করোনা কালেও আমরা কিন্তু কিছু মানুষের দিকে তাকিয়ে আছি। মানুষের বিরুদ্ধে আমাদের কত অভিযোগ, ক্ষোভ। মানুষ এই প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষ হিংস্র হয়ে উঠছিল, মানুষ কত ধরনের খারাপ কিছুর মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু এই মানুষ সভ্যতার সৃষ্টি করেছে, এই মানুষই যাচ্ছিল ভালো কিছুর মধ্য দিয়ে। শেষ পর্যন্ত কিন্তু মানুষের প্রতি অনেক অভিযোগ সত্ত্বেও মানুষের দিকে আমরা তাকিয়ে আছি, যে মানুষ আজ একদিন এই দিনগুলোকে হারিয়ে দেবে, মানুষই জয়ী হবে। এবং এই যে মানুষের জয়ের কারণে আমরা শারীরিক দূরত্বে আছি ঠিক, কিন্তু আমরা প্রত্যেকের কাছাকাছি চলে এসেছি এই মানুষের কল্যাণে। আজকে আমি এখানে বসে ভাস্বরদাকে দেখতে পাচ্ছি, আমি এখানে বসে আরিফ ভাইকে দেখতে পাচ্ছি, কত দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই যে মানুষের কল্যাণ, শেষ পর্যন্ত আসলে মানুষের জয় হোক, মানুষের জয় হবেই। ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। খুব ভালো লাগলো তোমার কথা।
এবং এই যে মানুষের কথা বললে, এই মানুষ শুধু মানুষ তো, মানুষ হচ্ছে সত্যি কথা, এবং সেই মানুষের যে ধর্ম, যেটা সেই মানব ধর্ম বা মানবিকতা, এটাই কিন্তু এই করোনা কালে কিন্তু সেই জিনিসটা আরো বেশি মানে মূর্ত হয়ে উঠছে, যে মানুষ মানুষের জন্য, এই যে দেশে দেশে প্রাচ্যে মহাদেশে মহাদেশে কত মানুষ মারা যাচ্ছে, করোনায় সংক্রমিত হচ্ছে, এবং সব মানুষ কিন্তু সব মানুষের জন্য কান্নাকাটি করছে। এর থেকে মানুষরা যেন মুক্তি পাক, করোনা যেন সংক্রমিত আর না হয়, করোনা যেন চলে যাক, সব মানুষ বেঁচে থাক, এইটাই কিন্তু মানুষের প্রধান আরতি। এখানে কিন্তু এই যে মানব ধর্মের এবং মানবিকতা যেটা, সেটার কিন্তু জয়, সবাই তার মধ্যে থেকেও কিন্তু সবাই স্বেচ্ছাসেবী হয়ে স্বেচ্ছাসেবা ভিত্তিতে সবাই এগিয়ে আসছে, কাজ করছে, এও কিন্তু মানব ধর্মের জয়গান এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি জানি যে মানুষের জয় হবেই, জয় হোক মানুষের ওই নবজাতকের, ওই চিরজীবিতের। এই রবীন্দ্রনাথ শিশু তীর্থের মধ্যে যে কথা বলে গেছে, সেই কথা দিয়ে আমি আমার শেষ কবিতা আরিফ, আমি ধন্যবাদ জানাচ্ছি আরিফকে, যে ও হঠাৎ করেই আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে মনে করেছে যে আজকের এই অনুষ্ঠানে যদি আমি থাকতে পারি, তা আমার কাছে ভালোই লাগলো যে আমি থাকতে পেরেছি। তো সেটা খুব আনন্দের, এবং তার সাথে মিলি আমার অত্যন্ত কাছের, মিলিও আমার খুব কাছের জন। সবসময় চট্টগ্রাম গেলেই এবং শিল্পকলা একাডেমিতে গেলেই মিলির সাথে দেখা হবে, যে কোনো অনুষ্ঠানে যাই না কেন। এবং ওই যে হাস্যোজ্জ্বল যে মুখটা, এই ৩-৪ মাস ধরে কত দেখতে পাই না নিজের জানাশুনো মানুষগুলোকে, এই যে বড় বেদনার মতো বাজে। রবীন্দ্রনাথের সেই গান দিয়েই বলতে হয়। যাই হোক, আমরা কিন্তু সেই তার মধ্যে থেকে আনন্দ খুঁজে পেতে চাই, এবং সকালের আলোয় সেই ভৈরবীর রাগ বেজে উঠুক, আনন্দ ভৈরবী বেজে উঠুক। আমি শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতা আনন্দ ভৈরবী আবৃত্তি করছি। হ্যাঁ, সেই আনন্দ ভৈরবী আবৃত্তির মধ্যে দিয়ে শ্রোতা দর্শক আপনারা যারা আছেন, তারা সবাইকে আমি শুভেচ্ছা, নমস্কার, সালাম সবাইকে জানাচ্ছি। এবং ভালো থাকবেন সবাই, করোনার মধ্যে সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শক্তি চট্টোপাধ্যায়, আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষেরও বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে না, আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুতে রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি, সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর, সে কি জানিত না আমি তার যত জানি আনখ সমুদ্র। আজ সেই ঘরে হেলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। সুন্দর, খুবই সুন্দর। প্রিয় দর্শক, 1 ঘন্টা 14 মিনিট কেমন করে যেন কেটে গেল কথা বলতে বলতে, আবৃত্তি শুনতে শুনতে। আজকে আমাদের সঙ্গে যে দুজন মানুষ ছিলেন, মিলি চৌধুরী এবং ডক্টর ভাস্বর ব্যানার্জি, তারা মানুষ হিসাবে অনেক অনেক বড় মানুষ বলেই তারা আমার মতো ছোট্ট, আমাদের মতো ছোট সামান্য মানুষের ডাকে সাড়া দিয়েছেন। না, তুমিও ভালো আবৃত্তি করো, এটুকু আমি বলে রাখছি শ্রোতা দর্শকের সামনে। তা না হলে তুমি এই আয়োজন করতে না। তোমার ভেতরে একটা প্যাশন আছে, একটা আর্জ আছে, আবৃত্তির প্রতি একটা টান আছে, সেটা তোমার কথাতেই বোঝা গেছে। তুমি আরো অনেক কিছু ভালো করবে, এবং সেই
আশা রেখেই কিন্তু আমাদের তোমার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এবং দাদা আবৃত্তির কবিতার সিলেকশনও অনেক রিচ, যে কবিতাগুলির কথা একদম বলছিল সেগুলো একদম একদম অনেক রিচ কবিতা। আমি তো খুব অবাক হয়ে গেছি হঠাৎ করে এই কবিতাগুলোর কথা শুনে। একদম অনেক অনেক একদম। ভালো। ও অনেক যেটা ভালো। যে ফেসবুকে যে কবিতাটা দিয়েছে ওটা আমার অসাধারণ, শোনা মানে হয়নি, তাই উর্দু আমি মন্তব্যে যাচ্ছি না। উর্দু শব্দের উচ্চারণ গুলো খুব সুন্দর করেছে। আমি তো মানে ফ্যাসিনেটেড আমি আজকেই শুনবো, আজকেই শুনবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে, যে যেখানে আছেন শুভ সকাল শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং আগামীতে আমরা এরকম মানুষদের নিয়ে আবারও ভাস্বরদা, মিলি আপা, এরকম অনেক মানুষকে নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করব, আপনাদের সামনে হাজির হব সেই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবারও শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার।